আর স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। কিভাবে? স্থানাঙ্ক এর আগে পড়া হয়েছে, প্রথমে একমাত্রিক গতি পড়ার সময় নির্দেশতন্ত্র ইত্যাদি এগুলোর সময় স্থানাঙ্ক পড়া হচ্ছে। সেই স্থানাঙ্কের সাহায্যে কিভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি লিখিত আকারে, ঠিক আছে? তো আসলে অবস্থান ভেক্টর আর স্থানাঙ্কের সাহায্যে কিভাবে ভেক্টরকে প্রকাশ করা যায়। তো প্রথম যে চ্যাপ্টারটা ছিল তোমাদের একমাত্রিক গতি, একদম প্রথমেই যদি আমরা কোনো একটা বস্তুর গতি বা স্থিতি বিচার করতে চাই, অর্থাৎ বস্তুটা স্থির আছে নাকি গতিশীল আছে, এটা যদি বিচার করতে চাই, দুটো কোশ্চেন আসবে। সেটা হচ্ছে আমরা কি দেখে বুঝবো যে বস্তুটা গতিশীল আছে নাকি স্থির আছে, আর কোথা থেকেই বা দেখতে হবে, ঠিক আছে? তো যখন পড়ানো হয়েছে তখন বলা হয়েছিল যে কি দেখে আমরা বুঝবো একটা বস্তু গতিশীল আছে না স্থির আছে, সেটা হচ্ছে বস্তুটা অবস্থান। অবস্থানটা দেখলেই বুঝতে পারা যাবে যে বস্তুটা স্থির না গতিশীল। যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে তারা গতিশীল আছে, আর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে বস্তুটা স্থির আছে। আর কোথা থেকে দেখবো? শুধুমাত্র অবস্থান দেখেই সঠিকভাবে কিন্তু বলা যায় না যে বস্তুটা স্থির না গতিশীল আছে। কারণ কি বলেছে, একটা উদাহরণ দিয়েছে, সূর্যের উদাহরণটা, যে সূর্যের অবস্থানটা প্রতিনিয়ত পরিবর্তন করছে, তাহলে নিশ্চয়ই সূর্যটা গতিশীল আছে। তাহলে এক্ষেত্রে কি কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে। ভুলটা কেন আসে? না, একটা কোশ্চেন আমরা অমিট করে গেছিলাম বা একটা কথা নিয়ে আমরা ভাবিনি, সেটা হচ্ছে কোথা থেকে আমরা দেখছি। পৃথিবী থেকে দেখছি তাই সূর্যটাকে গতিশীল বলে মনে হচ্ছে। যেখান থেকে কোনো একটা বস্তুকে দেখা হয় সেটাকে বলা হয় নির্দেশ তন্ত্র। এই নির্দেশ তন্ত্র সম্পর্কে ইন ডিটেইল পড়া হয়েছে একমাত্রিক গতি চ্যাপ্টারে, ঠিক আছে? নির্দেশ তন্ত্র, কার্টেসীয় নির্দেশ তন্ত্র মোটামুটি তিন ধরনের হয়। একটা হচ্ছে একমাত্রিক, একটা দ্বিমাত্রিক, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র, ঠিক আছে? এটা ছাড়াও আরো নির্দেশ তন্ত্রের কথা বলেছিলাম। একটা হচ্ছে পোলার নির্দেশ তন্ত্র হয়, ঠিক আছে, গোলীয় নির্দেশ তন্ত্র হয়। কিন্তু আমরা এখানে মূলত যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্টেসীয় নির্দেশ তন্ত্র, একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র নিয়ে আলোচনা করব। এখন কি দেখে বস্তুর গতি বা স্থিতি বিচার করা হয়? উত্তরটা ছিল অবস্থান। এখন ভেক্টরের শুরুতে বলেছিলাম যে এই যে অবস্থান, যেটা দেখে আমরা বুঝবো যে একটা বস্তু স্থির আছে নাকি গতিশীল আছে, সেই অবস্থানটাই হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং ভেক্টরের শুরু এই অবস্থান থেকে। অবস্থানটা হচ্ছে সবথেকে প্রাথমিক একটা ভেক্টর রাশি। উদাহরণ দিয়ে বলেছিলাম যে কিভাবে, কেন এটা ভেক্টর রাশি। এর অবস্থান একটা বোঝাতে গেলে এর মানও লাগবে আর এর দিকটাও নির্দেশ করতে হবে, তাই অবস্থানটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই অবস্থানটাকে যে ভেক্টর দ্বারা আমরা লিখিত আকারে বা যে কোনো ভাবে প্রকাশ করব, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি না, যে ভেক্টরের সাহায্যে একটা বস্তুর অবস্থানটাকে সঠিকভাবে বোঝাতে হবে। ভেক্টরের সাহায্যে যদি কোনো একটা বস্তুর অবস্থান বোঝাতে হয়, তাহলে অতি অবশ্যই ভেক্টরের একটা মান লাগবে, একটা দিকও লাগবে। এই মানটা কি হবে আর দিকটা এবার কিভাবে আমরা প্রকাশ করব, এই নিয়ে হচ্ছে এই টপিকটা, ঠিক আছে? আচ্ছা, নির্দেশ তন্ত্রটা এখানে একটু কাজে লাগবে। নির্দেশ তন্ত্র যেমন বললাম একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক তিনটে ধরনের পড়া হয়েছে। এক্ষেত্রে পড়ানোর সময়তেই বলেছিলাম যে যিনি দর্শক বা যিনি পর্যবেক্ষণ করছেন, ধরে নিতে হবে যে দর্শক বা পর্যবেক্ষক সবসময় মূল বিন্দুতে অবস্থিত। মূল বিন্দুতে বলতে না, অক্ষগুলোর যেটা ছেদ বিন্দু, যেখান থেকে অক্ষগুলো শুরু হয়েছে, সেই ছেদ বিন্দুতে বা প্রাথমিক বিন্দুতে দর্শক অবস্থিত, এটা ধরে নিতে হবে। কোন একটা লোক বা দর্শক সবসময় মূল বিন্দুতে অবস্থিত হিসাবে ধরে নিয়ে বাকি ক্যালকুলেশন গুলো কেমন হবে সেগুলো আমরা দেখব, ঠিক আছে? এখন যদি আমরা ধরে নিই কোন একটা দর্শক এইখানে আছে, আচ্ছা এই সাইডটা একটু বুঝছি, ধরে নাও কোন একটা দর্শক আছে এইখানে, এটা একটা দর্শক এই কোন একটা বস্তুকে পর্যবেক্ষণ করছে। এইখানে আছে একটা বস্তু, ঠিক আছে? এর কাজ হচ্ছে বস্তুর অবস্থানটাকে বিচার করা, ঠিক আছে? যেহেতু দর্শক এখানে আছে, সেহেতু নির্দেশ তন্ত্রটা একমাত্রিক হোক, দ্বিমাত্রিক হোক বা ত্রিমাত্রিক হোক, আমরা ধরে নেব যেহেতু এ পর্যবেক্ষণ করছে, মানে এ হচ্ছে দর্শক, এ মূল বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এইখানে লোকটা যেখানে আছে সেখানেই হচ্ছে মূল বিন্দু। এবার যদি সুবিধার জন্য আমরা দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র ধরে নিই, মানে একটা অক্ষ আছে এইদিকে আর একটা অক্ষ আছে এইদিক বরাবর, এটা ধরে নিচ্ছি এক্স অক্ষ, এটা ধরে নিচ্ছি ওয়াই অক্ষ। এই এক্স আর ওয়াই অক্ষগুলোকে মনে মনে কল্পনা করে নিতে হবে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, আর ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ঠিক মূল বিন্দুতে। এখন ব্যক্তির সাপেক্ষে বস্তুর অবস্থান ভেক্টর কোনটা হবে? না,
ব্যক্তি যেহেতু সরাসরি বস্তুটাকে দেখবে, ব্যক্তির তো আর আমরা তো কোনো অক্ষ, আমরা যখন একটা খোলা মাঠে দাঁড়িয়ে থাকি আমরা কি কোনো অক্ষ দেখতে পাই? অক্ষগুলো হচ্ছে আমাদের কল্পনার মধ্যে আছে। আমরা বস্তুটাকে দেখবো, বস্তুর অবস্থানটা কিভাবে দেখবো? যদি বস্তুটাকে দর্শক দেখে তাহলে মনের কল্পনাতে এই সরল রেখাটাই বা ব্যক্তি আর বস্তু সংযোজক সরল রেখাটাই হবে ব্যক্তিটার সাপেক্ষে বস্তুটার অবস্থান, কোন দিকে অবস্থিত আর কোথায় কতটা দূরে অবস্থিত। কতটা দূরে অবস্থিত না, যদি ব্যক্তি আর বস্তু একটা রেখা দিয়ে যোগ করে দিই তাহলে এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে ব্যক্তিটা থেকে বস্তুটার দূরত্ব বা অবস্থানটাকে নির্দেশ করবে, আর এই রেখাটা কোন দিকে আছে সেই দিকটাকে আমাকে আলাদাভাবে নির্দেশ করে দিতে হবে যে এই যে সরল রেখাটা আমরা টেনেছি সেই সরল রেখাটার দিকটা কোন দিকে। ঠিক আছে, তাহলে মানটা কিসের সাহায্যে? মানটা হচ্ছে এই যে সরল রেখাটা যোগ করলাম ব্যক্তি আর বস্তু, সরলরেখার যেটা দৈর্ঘ্য সেটাই হবে মান, বস্তুর অবস্থান যদি বস্তুর এই সরলরেখার দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে ব্যক্তিটা বলবে আমার থেকে 5 মিটার দূরে অবস্থিত আছে। শুধু 5 মিটার দূরে অবস্থিত আছে বললে চলবে না, দিকটাও বলে দিতে হবে যে 5 মিটার দূরে আছে ঠিক আছে কিন্তু কোন দিকে আছে সেই দিকটা বলে দিতে হবে। দিকটা কিভাবে নির্ণয় করব সেটাই এই টপিকটার মূল বিষয়বস্তু। তাহলে অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়? অবস্থান ভেক্টর বলতে বোঝায় যে দর্শক যে মূল বিন্দুতে আছে, দর্শক আর বস্তুটাকে যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দিই সেই সরল রেখাটাই হচ্ছে অবস্থান ভেক্টর, বস্তুটা কার এর অবস্থান ভেক্টর। ভালো করে এটা মনে রাখবে কারণ এটা সবসময় কাজে লাগবে। আর অবস্থান ভেক্টর কি কোনো একটা বস্তু না দর্শক বা পর্যবেক্ষক যিনি দেখছেন তাকে আর বস্তুটাকে যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দিই সেই সরল রেখাটাই হচ্ছে বস্তুটার অবস্থান ভেক্টর ব্যক্তিটার সাপেক্ষে। আচ্ছা, দর্শক আর বস্তু সংযোজক সরলরেখাও যা, মূল বিন্দু আর বস্তু সংযোজক সরলরেখা একই জিনিস কারণ দর্শক আর মূল বিন্দু একটা জায়গাতে অবস্থিত, দর্শক মূল বিন্দুতে অবস্থিত, তাই এরকম ভাবে বলা যায় যে মূল বিন্দু আর বস্তুর সংযোজক যেটা সরলরেখা সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এর মান কি হবে? মান এই যে রেখাটা আমরা জয়েন করলাম, রেখাটার দৈর্ঘ্যই হবে মান, অবস্থান ভেক্টরের মান। আর দিক কি হবে? দিকটা সবসময় মনে রাখতে হবে যেহেতু ব্যক্তি বস্তুটাকে দেখছে তাই দিকটা হবে ব্যক্তিটা থেকে বস্তুর দিকে, অর্থাৎ মূল বিন্দু থেকে বস্তুটা যে বিন্দুতে অবস্থিত সেই বিন্দুটার দিকে, মূল বিন্দু থেকে বস্তুর দিকে, এটা হচ্ছে অবস্থান ভেক্টরটার দিক। এই দুটো জিনিস একটু ভালো করে খেয়াল রাখবে, মানে পরে যে ক্যালকুলেশন গুলো আমরা করতে যাচ্ছি সেগুলোতে এটা কাজে লাগবে। তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দু আর বস্তুর সংযোজক সরল রেখা, অবস্থান ভেক্টরের মান কি হবে? ওই সরলরেখার দৈর্ঘ্য যেটা সেটাই হচ্ছে অবস্থান ভেক্টরের মান। দিক কি হবে? না মূল বিন্দু থেকে ওই বস্তুটার দিকে, এটা হবে অবস্থান ভেক্টরের দিক। এখন যদি আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিসাবে ভেবে নিই, এটা ধরে নিচ্ছি এদিকটা পূর্ব এদিকটা উত্তর, যদি 45 ডিগ্রি কোণ করে থাকে তাহলে নিশ্চয়ই উত্তর পূর্ব দিকে আছে, এইভাবে দিকটা নির্দেশ করে দেওয়া যেতে পারে। এই হচ্ছে মোটামুটি অবস্থান ভেক্টর। এই ডেফিনেশনটা একটু খেয়াল রাখবে, মূল বিন্দু আর বস্তুর সংযোজক সরলরেখা মানটা আর দিকটা যেন খেয়াল থাকে। আমরা একটা একটা করে আসবো, আমাদের মূলত দরকার কোনটা? মূলত দরকার হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্রটা দরকার, ঠিক আছে, কিন্তু এটা ভালো করে বোঝার জন্য আমাকে এই দুটোও পড়তে হবে, একমাত্রিক আর দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রটাও পড়তে হবে। তাই প্রথমে আসা যায় একমাত্রিক নির্দেশ তন্ত্র নিয়ে। ঠিক আছে, একমাত্রিক নির্দেশ তন্ত্র সম্পর্কে যা কিছু এগুলো আগেই বলা হয়েছে, এখন এর অ্যাপ্লিকেশনে আসবো। কি অ্যাপ্লিকেশন? না এই যে পরের হেডিংটা দেওয়া আছে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ, এই স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ আমরা করব কিভাবে। একমাত্রিক নির্দেশ তন্ত্র, একমাত্রিক নির্দেশ তন্ত্র কি বলেছিলাম যে কোন একটা বস্তু যদি একটাই মাত্র সরল রেখা বরাবর গতিশীল হয়, সরল রেখা থেকে যদি কখনো বাইরে বেরিয়ে না যায় তখন আমাদের একমাত্রিক নির্দেশ তন্ত্রটা কাজে লাগবে। কিসের দ্বারা একমাত্রিক নির্দেশ তন্ত্রকে অঙ্কন করা হয়? এটা শুধুমাত্র একটাই অক্ষ থাকবে এবং সেটা কনভেনশনালি এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিক ঋণাত্মক দিক ইত্যাদি দিকগুলো থাকবে। ধরে নিচ্ছি এইটা হচ্ছে মূল বিন্দু আর এই দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক পজিটিভ সাইড,
আর এই দিকটা হবে x অক্ষের x ড্যাশ বা ঋণাত্মক দিক, নেগেটিভ সাইড। আর এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু। আর যেহেতু এটা নির্দেশতন্ত্র একটা একমাত্রিক, বস্তুর অবস্থান বিচার করতেই কাজে লাগবে। এবং কোন ধরনের বস্তু, যদি বস্তুটা একটা সরলরেখা বরাবর, মানে এই অক্ষ বরাবরই গতিশীল আছে, তখন অবস্থান কিভাবে নির্ণয় করব? ধরেন যে কোনো একটা বস্তু এই সরলরেখা বরাবরই গতিশীল আছে, কোন একটা টাইমে বস্তুটা এইখানে অবস্থিত, এইখানে পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, বস্তুটার অবস্থান কোন একটা টাইম গতিশীল থাকতে থাকতে যেদিকে খুশি যাচ্ছে, হয় এইদিকে কিংবা ওইদিকে, কোন একটা মুহূর্তে এইখানে অবস্থিত। মূল বিন্দুটাকে আমরা ও হিসাবে চিহ্নিত করছি। পি বিন্দুর অবস্থানটাকে বিচার করতে হবে। পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে না, আগে যে ডেফিনেশন বলা হলো, মূল বিন্দু আর পি বিন্দু এই দুটোর সংযোজক সরলরেখা, মানে এই রেখাটা যদি সংযোজক করে দিই, ও থেকে পি পর্যন্ত সরলরেখাটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন অবস্থানটা যদি আমরা দেখতে চাই, তাহলে পি বিন্দুটা মূল বিন্দু থেকে খানিকটা দূরে অবস্থিত। কতটা দূরে না, ও থেকে পি পর্যন্ত যা দৈর্ঘ্য, যেহেতু x ও কোথায় ধরেছি, দৈর্ঘ্যটা হচ্ছে x, এটা 5 7 8 10 কিছু একটা সংখ্যা হবে, ধরে নিচ্ছি এটা হচ্ছে 4 মিটার দূরে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এখন পি বিন্দুর অবস্থানটাকে আমাকে লিখিতভাবে বা একে বা কিছু একটা করে আমাকে প্রকাশ করতে হবে। কিভাবে আমরা প্রকাশ করব না, পি বিন্দুর, আচ্ছা, পি বিন্দুর অবস্থান ভেক্টর সমান ছবি অনুসারে আমরা কি বলতে পারি, ছবি অনুসারে বলতে পারি ও থেকে পি পর্যন্ত এই যে সংযোজক সরল রেখাটা, এটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। দিকটা কি হবে বলেছিলাম, দিকটা হবে বলেছিলাম মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে, কারণ এইখানে তোমাকে ধরে নিতে হবে অবজারভার বা দর্শক এখানে দাঁড়িয়ে আছে মূল বিন্দু, তার দিকটা হবে ও থেকে পি এর দিকে। সেই দিকটা বোঝানোর জন্য ওপি এটার উপর একটা তীর চিহ্ন দিতে হবে, ও থেকে পি এর দিকে, তার মানে ওপি ভেক্টরটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। এখন ওপি ভেক্টর সমান কি, একটা ভেক্টরকে যদি আমরা লিখতে হয় তাহলে এর একটা মান লাগবে, এর একটা দিক লাগবে। ওপি ভেক্টরের মান কত না, ও থেকে পি পর্যন্ত সরলরেখার যেটা দৈর্ঘ্য সেটাই হচ্ছে ওপি ভেক্টরের মান। সরলরেখার দৈর্ঘ্য কত, যদি এখান থেকে দূরত্বটা x ধরে নিই বা 4 মিটার ধরে নিই, তাহলে 4 লিখলাম, 4 মিটার, এটা হলো ওপি ভেক্টরের মানটা 4 মিটার, ঠিক আছে। কিন্তু শুধু মানটা বললেই হবে না, এর দিকটাও বলে দিতে হবে। দিকটা কি, ও থেকে পি এর দিকে, ও থেকে পি এর দিকে বলতে ছবিতে এই x অক্ষ যেটা রয়েছে ধনাত্মক x অক্ষ বরাবর, তাই তো। তাহলে বলতে পারি ধনাত্মক x অক্ষ বরাবর 4 মিটার, 4 মিটার। শুধু এটা যথেষ্ট নয়, এর সাথে দিকটাও বলতে হবে। দিকটা কোন দিকে না, ধনাত্মক x অক্ষ বরাবর 4 মিটার দূরে, ও বিন্দু থেকে ধনাত্মক x অক্ষ বরাবর 4 মিটার দূরে, 4 মিটার দূরে ধনাত্মক পজিটিভ x অক্ষ বরাবর, ঠিক আছে। এবং এই ধনাত্মক x অক্ষ বরাবর এইটা বোঝাতে একটা নোটেশন ব্যবহার করে, কি নোটেশন, ওপি ভেক্টর সমান 4 মিটারটা পরে লিখবো, ধনাত্মক x অক্ষ বরাবর এটা বোঝাতে শুধুমাত্র একটাই সিম্বল ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে i ক্যাপ, 4 i ক্যাপ। i ক্যাপ মানেই বোঝাবে ধনাত্মক x অক্ষ বরাবর। i ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, বলা হয়েছিল যে একটা ভেক্টর প্রকাশ করার সময় দুটো জিনিস লাগে, একটা ভেক্টরের মানটা লাগবে আর দিকটা প্রকাশ করার জন্য একটা একক ভেক্টর লাগবে। তাহলে 4 i ক্যাপ, 4 i ক্যাপ লেখা থাকলেই বুঝতে হবে যে আচ্ছা 4 i ক্যাপ এত মিটার, ঠিক আছে। এটা লেখা থাকলে কি বুঝতে হবে যে 4 মিটার দূরে অবস্থিত, কোন দিকে i ক্যাপ মানে ধনাত্মক x অক্ষ বরাবর। তাহলে OP ভেক্টর সমান হচ্ছে এইটা 4 i ক্যাপ। ইন জেনারেল যদি আমরা লিখতে চাই তাহলে OP ভেক্টর সমান হবে, এটা 4 একটা সংখ্যা লিখেছি, সংখ্যা না লিখলে এই x টা o থেকে p পর্যন্ত যে দূরত্ব, যদি ইন জেনারেল x ধরে নিই, তাহলে p বিন্দু স্থানাঙ্ক কত হবে, যদি x দূরত্বে অবস্থিত হয় তাহলে x টাই হচ্ছে p বিন্দু স্থানাঙ্ক। তাহলে 4 এর জায়গায় জাস্ট x হবে, x i ক্যাপ, মানে ধনাত্মক x অক্ষ বরাবর x ঘর দূরে আছে বা x একক দূরে আছে, এইটা হচ্ছে অবস্থান ভেক্টর p বিন্দু x i ক্যাপ। এত একক মিটার সেন্টিমিটার কিলোমিটার যাই হোক
না কেন? এই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করব। কিভাবে? না একমাত্রিক, যেটা বলছে একটু ভালো করে শুনবে। একমাত্রিক নির্দেশতন্ত্রে কোন একটা বিন্দু P এর স্থানাঙ্ক যদি x হয়, P এর স্থানাঙ্ক যদি x হয়, তাহলে তার অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে P বিন্দু পর্যন্ত সংযোজ্য সরলরেখা OP ভেক্টর সমান হবে x i ক্যাপ, যেখানে x টা হচ্ছে P বিন্দুটা স্থানাঙ্কটাকে নির্দেশ করবে। এই হচ্ছে কিভাবে স্থানাঙ্ক ভেক্টর স্থানাঙ্কের সাহায্যে অবস্থান ভেক্টরটাকে নির্দেশ করা যায়। স্থানাঙ্ক হচ্ছে x, তাহলে অবস্থান ভেক্টর হবে x ইনটু i ক্যাপ। আচ্ছা, এটা গেল পুরো ভেক্টরটা। এখানে কিছু কিছু জিনিস আমাকে নির্ণয় করে নিতে হবে, সেটা হচ্ছে ভেক্টরের মান। মানটা বোঝাতে আমরা কি চিহ্ন ব্যবহার করি? মান বোঝাতে সচরাচর মড চিহ্ন, মডিউলাস চিহ্নটা ব্যবহার করা হয়। ওপি ভেক্টর এর মড সমান কি হবে? ওপি ভেক্টরের মান মানে ও থেকে পি পর্যন্ত যার দৈর্ঘ্যটা শুধু মাত্র x, কোনো দিক ছাড়াই, তাহলে এটা হচ্ছে x। আচ্ছা, এটাকে এরকম ভাবেও লেখা যেতে পারে, সমান মানটা এরকম ভাবে কি লেখা যায়? x স্কয়ার, একই রকম x স্কয়ার মানও সেই x ই। x স্কয়ার লেখা বিশেষ কোনো একটা কারণে, কারণ এর পরের দ্বিমাত্রিক ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র যখন পড়বো তখন এই টাইপের বিষয়টা ফর্মুলা আসবে, সিমিলারিটি রাখার জন্য আমি x স্কয়ার লিখলাম। সাধারণ মান হচ্ছে x। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টরটা, এই হচ্ছে ভেক্টরের মান, আর দিকটা নির্ণয় করতে হবে, বা ওপি ভেক্টরের দিকে একক ভেক্টর, ওপি ভেক্টর এর দিকে একক ভেক্টর সমান। ওপি ভেক্টরের দিকে একক ভেক্টর কিভাবে পাবো? এটা তো সিম্পল, ছবি দেখে বোঝা যায় একক ভেক্টর কোনটা। আই ক্যাপটাই হচ্ছে একক ভেক্টর, ওপি ভেক্টরের দিকে একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। এটা এখন একক ভেক্টর যে আই ক্যাপ সরাসরি লিখে দিলাম, এটা ফর্মুলার সাহায্যেও নির্ণয় করা যায়। ফর্মুলার সাহায্যে কিভাবে? না আমরা আগে প্রথম দিকে যখন একক ভেক্টর পড়া হয়েছিল, এখন প্রথম ক্লাসে একক ভেক্টর সমান কি বলা হয়েছিল? কোন একটা ভেক্টর ধরে নিচ্ছি আর ভেক্টর সমান হয় আর ভেক্টরের মান, একটা ভেক্টর সমান ভেক্টরের মান ইনটু একটা দিক নির্দেশ করার জন্য একটা একক ভেক্টর লাগে, ধরে নিচ্ছি n ক্যাপ হচ্ছে একক ভেক্টর। তাহলে n ক্যাপ এর ফর্মুলা কি হবে? পুরো r ভেক্টর ডিভাইড বাই মড অফ r ভেক্টর। একটা ভেক্টর কে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তবে একক ভেক্টরটা পাওয়া যায়। এই ক্ষেত্রে একই করতে পারি, এই ক্ষেত্রে পুরো ভেক্টরটা কি, আচ্ছা উপরেটা একটু মুছছি এই জায়গাটা, তাহলে একক ভেক্টর, একক ভেক্টর কোন দিকে? না ওপি ভেক্টর এর দিকে একক ভেক্টর সমান কি হবে? কোন একটা ভেক্টরের দিকে একক ভেক্টর সমান এই ফর্মুলা অনুসারে পুরো ভেক্টরটা ওপি ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান, মানে মড অফ ওপি ভেক্টর। তো দুটো করে দাও। ওপি ভেক্টর মানে কি? x ইনটু i ক্যাপ, তাহলে ওপি এর জায়গায় x ইনটু i ক্যাপ বসানো, আর মড অফ ওপি ভেক্টর মানে শুধুমাত্র x টা, নিচে তাহলে শুধু x থাকবে, দুটো x ক্যান্সেল করে গিয়ে শুধুমাত্র পড়ে থাকবে i ক্যাপ। তাহলে i ক্যাপ হচ্ছে ওপি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। এই ফর্মুলাটাই খেয়াল রাখবে, এই ফর্মুলাটা পরে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে একটা বিন্দুর একমাত্রিক নির্দেশতন্ত্রে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x হয়, তাহলে অবস্থান ভেক্টর হবে x i ক্যাপ। ছবিতে অবস্থান ভেক্টর কোনটা হবে সেটা একটু খেয়াল রাখো, কারণ বারবার আমাদের ছবি আঁকতে হবে অঙ্ক করার সময়। তাই শুধু অবস্থান স্থানাঙ্ক x হলে অবস্থান ভেক্টর হবে x i ক্যাপ, এইটুকু মনে তো রাখতেই হবে। তাছাড়া সেটার সাথে সাথে ছবিটাও খেয়াল রাখতে হবে যে ছবিতে কোনটা x i ক্যাপ, ও থেকে p পর্যন্ত, মূল বিন্দু থেকে p বিন্দু সংযোজক সরলরেখাটা মান, মান তো x হবে মড অফ, এখান থেকে এইটুকু দূরত্ব x। ওপি এর দিকে একক ভেক্টর i ক্যাপ এর কিভাবে নির্ণয় করা হয়? এই পদ্ধতিতে নির্ণয় করা হয়। এই হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্রে কিভাবে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরটাকে প্রকাশ করা হয়। একমাত্রিক নির্দেশতন্ত্রটা খুব একটা বেশি কাজে লাগবে না, কাজে লাগবে দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এটা আমাদের বুঝতে একটু সুবিধা, তাই পড়ানো হলো। এরপর আসছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কখন কাজে লাগে বলেছিলাম? না যদি কোনো একটা বস্তু একটা তলের উপর ঘোরাফেরা করে, তলের মধ্যে এই বোর্ডের তলের উপর কোনো একটা বস্তু ঘোরাফেরা করছে,
তাহলে একটা সমতলের উপর যদি ঘোরাফেরা করে তাহলে তার অবস্থান বোঝাতে নির্দেশ করতে গেলে দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রটা কাজে লাগবে। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রটা আমাদের কি আছে? দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রে আমাদের দুটো মাত্র অক্ষ আছে। কি কি? একটা x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। ধরে নিচ্ছি এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা x অক্ষের ধনাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক, ঋণাত্মক দিকগুলো আছে, ওগুলো আঁকিনি। এইটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুটাকে O হিসাবে চিহ্নিত করছি। কোন একটা বস্তু এই বোর্ডের তলের উপরেই ঘোরাফেরা করছে, আঁকা বাঁকা যে কোনো একটা পথে। ধরে নিচ্ছি একটা বস্তু এরকম ভাবে পথে চলতে চলতে যাচ্ছে এদিক থেকে এইদিকে। কোন একটা টাইমে বস্তুটা যেতে যেতে এইখানে অবস্থিত। ধরে নিচ্ছি এই জায়গাটাতে বস্তুটা অবস্থিত। এই বস্তুটা হচ্ছে P। বস্তু বা কণা যে কোনো এই লাইন বরাবর চলছিল, চলতে চলতে এখানে এসে পড়ে দাঁড়িয়েছে বা এখানে কোন একটা টাইমে অবস্থিত। এর অবস্থানটা নির্দেশ করতে হবে। ওর গতির রাস্তাটা আমার কোনো দরকার নেই, কোন পথে যাচ্ছিল না যাচ্ছিল কোনো কিছুর প্রয়োজন নেই। পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে ছবিতে? না মূল বিন্দু আর বস্তুটা এই দুটোকে একটা রেখা দ্বারা যদি যোগ করে দিই তাহলে সেই সরল রেখাটাই হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর সমান ছবিতে হচ্ছে ও থেকে পি পর্যন্ত এই যে সরলরেখা ওপি ভেক্টর। দিক কি হবে? মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে, তার মানে এটা হবে ভেক্টরটা দিক, ওপি ভেক্টর। এখন এর মান আর দিক দুটোই নির্দেশ করতে হবে। মান আর দিক কিভাবে পাবো? না মান আর দিক সহজে বোঝার জন্য ধরে নিচ্ছি পি বিন্দুর স্থানাঙ্ক কিছু একটা, যেহেতু দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র দুটো স্থানাঙ্ক দরকার হবে। একটা হচ্ছে ছোট হাতের x, y, x, y এমনিতে ধরে নেওয়া যেতে পারে 4,3, ধরে নিচ্ছি 4,3। 4,3 বলতে কি বোঝায়? না পি বিন্দু থেকে যদি একটা লম্ব টেনে দেওয়া হয় x অক্ষের উপরে, পি বিন্দু থেকে x অক্ষের উপরে একটা লম্ব টেনে দিলাম, ধরে নিচ্ছি এটা q বিন্দুতে ছেদ করেছে। তাহলে x কোণটা যদি লম্ব টেনে দিই তাহলে o থেকে q পর্যন্ত এইটুকু যে দূরত্ব এটা হচ্ছে x টাকে নির্দেশ করবে, x অক্ষ বরাবর। উদাহরণ হিসেবে x টা কত? এখানে x হচ্ছে 4 একক, 4 ঘর। y টা, y কোণটা? y অক্ষ বরাবর যতটা নিতে হবে q থেকে p পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে y, এটা হচ্ছে y সমান উদাহরণ হিসেবে যেটা বলেছি এটা 3 একক, y সমান 3। এখন আমাকে কাজ হচ্ছে ও বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছাতে হবে। বিভিন্ন উপায়ে পৌঁছানো যেতে পারে, সবথেকে সহজ উপায় হচ্ছে x অক্ষ বরাবর 4 ঘর যাও, তারপর y অক্ষ বরাবর 3 ঘর যাও, তাহলে পি বিন্দুতে গিয়ে পরে পৌঁছানো যাবে, যেহেতু স্থানাঙ্কগুলো 4,3। তাহলে ওপি ভেক্টর সমান আমরা কি ভাষা দিয়ে মানে লিখিত ভাবে রিগোরাসলি যদি এরকম কি লেখা যায় যে ধনাত্মক পজিটিভ x অক্ষ বরাবর 4 ঘর, x অক্ষ বরাবর 4 ঘর যেটা প্লাস পজিটিভ y অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে, তবেই ও বিন্দু থেকে আমরা পি বিন্দুতে যেতে পারবো। আচ্ছা ছবিতে যদি দেখো ধনাত্মক x অক্ষ বরাবর 4 ঘর কোনটা? ও থেকে কিউ পর্যন্ত দিকটা হচ্ছে এই, ও থেকে কিউ পর্যন্ত ধনাত্মক x অক্ষ বরাবর 4 ঘর, আর ধনাত্মক y অক্ষ বরাবর 3 ঘর। ধনাত্মক y অক্ষ বরাবর 3 ঘর মানে কিউ থেকে p পর্যন্ত এইদিকে, এটা ধনাত্মক y অক্ষ বরাবর 3 ঘর। আচ্ছা এই যে এত বড় ভাষা দিয়ে লিখলাম, বারবার এত বড় ভাষা দিয়ে তো লেখা সম্ভব নয়, তাই নোটেশনের সাহায্যে লেখা হবে। কিভাবে নোটেশনের সাহায্যে লিখব? না ওপি ভেক্টর সমান ধনাত্মক x অক্ষ বরাবর 4 ঘর। ধনাত্মক x অক্ষ বরাবর 4 ঘর মানে 4 দিকটা বোঝাতে ধনাত্মক x অক্ষ বরাবর i ক্যাপ 4 i ক্যাপ, এটা মানে হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর 4 ঘর প্লাস ধনাত্মক y অক্ষ বরাবর 3 ঘর, তারপর যেটা হবে ধনাত্মক y অক্ষ বরাবর 3 ঘর মানে 3 ইনটু j ক্যাপ, 3 j ক্যাপ মানে হচ্ছে 3 ঘর, j ক্যাপ মানে ধনাত্মক y অক্ষ বরাবর, তাহলে 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ এটা দ্বারা প্রকাশ করা যাবে।
তাছাড়াও ছবিটাকে যদি খেয়াল করো, এটা দেখো একটা ত্রিভুজ সূত্রের মধ্যে পড়বে। কিভাবে, কি রকম একটা ত্রিভুজ সূত্রের মধ্যে পড়বে না, ওপি ভেক্টর সমান, দেখো ও কিউ আর কিউপি এই দুটো দেখো একই ক্রমে নেওয়া হয়েছে, যেন ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, ঠিক আছে। আর কিউ থেকে পিটা উল্টো দিকে ঘুরছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা করছে। ত্রিভুজ সূত্র কি বলে, দুটো ভেক্টরকে যদি আমরা একই ক্রমে নিই, তাহলে 3 নম্বর বাহুটাকে বিপরীত ক্রমে নিলে 3 নম্বরটা হবে এই দুটোর যোগফল। তাহলে আমরা নিশ্চয়ই ছবি অনুসারে লিখতে পারি ওপি ভেক্টর ও থেকে পি পর্যন্ত, এটা সমান হবে ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর। ও কিউ ভেক্টর কিউপি ভেক্টর এই দুটো যোগ করলে ওপি ভেক্টরটা পাওয়া যাবে, ঠিক আছে। এখন ও কিউ ভেক্টর মানে কি, ও কিউ ভেক্টর এটা তো চার ঘর x অক্ষ বরাবর, ও কিউ মানেই তো 4 i ক্যাপ, ও কিউ মানে 4 i ক্যাপ, ধরা ও কিউ এর মান হচ্ছে 4, দিক হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর i ক্যাপ। একই রকম ভাবে কিউপি, কিউপি এই ভেক্টরটার মান কত, উদাহরণ হিসাবে বলেছি 3, তাহলে এই ভেক্টরটার মান হচ্ছে 3, দিকটা কি, দিকটা হচ্ছে y অক্ষ বরাবর, তার মানে ধনাত্মক y অক্ষ বরাবর, মানে যেটা, তাহলে ওপি ভেক্টর সমান হবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, যে কোনো রকম ভাবে ভাবতে পারো। তাহলে এই হচ্ছে অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে। কিভাবে নির্দেশ করা যাবে, এটা একটু মুছছি, এত বড় বড় ভাবে লিখব না। তাহলে পি বিন্দু অবস্থান ভেক্টর, ওপি ভেক্টর সমান কি না, একটা বিন্দু স্থানাঙ্ক যদি 4,3 হয়, তাহলে অবস্থান ভেক্টর কি হবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখন সবসময় 4,3 থাকবে না, তাই ইন জেনারেল নোটেশন x y দিয়ে লিখব। তাহলে কিভাবে লেখা যাবে না, x i ক্যাপ প্লাস y j ক্যাপ, এটা হচ্ছে p বিন্দুর অবস্থান ভেক্টর, x i ক্যাপ প্লাস y j ক্যাপ, মানে ধনাত্মক x অক্ষ বরাবর x ঘর যেতে হবে, তারপর ধনাত্মক y অক্ষ বরাবর y ঘর যেতে হবে। কখন না, যদি p বিন্দু স্থানাঙ্কটা x, y হয়, তাহলে অবস্থান ভেক্টর এইটা। আচ্ছা, এগুলো অবস্থান ভেক্টরটা। এখন এর মান নির্ণয় করতে হবে, অবস্থান ভেক্টরের মান কত, মান, মানটাকে সচরাচর আমরা মড অফ ওপি ভেক্টর, মান বলতে কি বোঝায়, ও থেকে পি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্যই হচ্ছে মান। এখন ছবি থেকে ও থেকে পি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবে। কিভাবে দৈর্ঘ্যটা পাবো, এই যে ও কিউ পি এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ ও কিউ পি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ যার ওপিটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মানটাই আমরা পেতে চাইছি। তাহলে ও থেকে পি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই টাইপে লেখা যেতে পারে। 4 স্কয়ার মানে কি, এটা x টা, তাহলে 4 এর জায়গাতে আমরা x বলতে পারি x স্কয়ার, আর 3 এর জায়গাতে y বলতে পারি y স্কয়ার, তাহলে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাই হচ্ছে ওপি ভেক্টর মান। তাহলে এটা মান সমান হবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এই হচ্ছে অবস্থান ভেক্টর মান। এই ক্ষেত্রে সুবিধা আছে, কারণ এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দুটো যোগ করে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এইভাবে মনে রাখবে, যদি স্থানাঙ্ক x, y হয়, তাহলে অবস্থান ভেক্টরের মান রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হবে। 3 নম্বর একটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ওপি, ও থেকে পি এর দিকে একক ভেক্টর কত, ওপি ভেক্টর বরাবর একক ভেক্টর, একক ভেক্টরটাকে যদি কিছু একটা n ক্যাপ হিসাবে চিহ্নিত করি, n ক্যাপ যাই হোক, যে কোনো অক্ষর দ্বারা চিহ্নিত করা যেতে পারে, n ক্যাপ দ্বারা চিহ্নিত করি, n ক্যাপের ফর্মুলা কি, একক ভেক্টর সমান হচ্ছে পুরো ভেক্টরটা, মানে ওপি পুরো ভেক্টরটা ডিভাইড বাই ভেক্টরের মান, ভেক্টরের মান মানে হচ্ছে মড অফ ওপি ভেক্টর, এই দুটোকে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে, একটা ভেক্টরকে তার মান দিয়ে দিয়ে ভাগ করা হয়। কারণ পুরো ভেক্টরটা বসিয়ে দাও, n ক্যাপ সমান ওপি ভেক্টর কি বেরিয়েছে, ওপি ভেক্টর বেরিয়েছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ ডিভাইড বাই মড অফ ওপি ভেক্টর, মড অফ ওপি ভেক্টর মানে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, ও থেকে p পর্যন্ত বাহুটা দৈর্ঘ্য, এই হচ্ছে একক ভেক্টরের ফর্মুলা।
ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই, কারণ এগুলোর মান বসালে জিনিসটা একটু ছোটখাটো চলে আসতে পারে। যেমন আমরা কি দেখেছিলাম উদাহরণ, না পি বিন্দু স্থানাঙ্ক x, y এটাকে 4,3 ধরে নিয়েছিলাম। 4,3 যদি ধরে নিই তাহলে n ক্যাপ সমান ওপি ভেক্টর, ভেক্টরটা কি হবে x i ক্যাপ, x টা কত, x টা হচ্ছে 4, তাহলে 4 i ক্যাপ প্লাস y টা কত 3, তার মানে 3 j ক্যাপ ডিভাইড বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, x টা হচ্ছে 4, y টা হচ্ছে 3, তাহলে 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, আলটিমেটলি এটা নিচেটা 5 আসবে। 5 এর কি হবে, তাহলে 4 এর 5 i ক্যাপ প্লাস 3 এর 5 j ক্যাপ, এইটা হচ্ছে একক ভেক্টর ওপি বরাবর। ঠিক আছে, এই হচ্ছে কিভাবে দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রে আমরা স্থানাঙ্কের সাহায্যে অবস্থান ভেক্টর নির্ণয় করব, তার মান তার দিক কিভাবে নির্ণয় করব। আরেকবার বলে দিচ্ছি, দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্রে যদি স্থানাঙ্ক x, y হয় তাহলে অবস্থান ভেক্টর হবে x i ক্যাপ y j ক্যাপ, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। ছবিতে স্থানাঙ্ক ভেক্টর কোনটা, সরি অবস্থান ভেক্টর ও থেকে p পর্যন্ত, দিকটা ও থেকে p এর দিকে। এর মান যদি স্থানাঙ্ক x, y হয় তাহলে মানটা হবে √x² + y²। একক ভেক্টর n ক্যাপ হচ্ছে পুরো ভেক্টরটা, এটা ডিভাইড বাই ভেক্টরের মান, দুটোকে ভাগ করলে যা বের হবে সেটাই হচ্ছে একক ভেক্টর কত হবে। এখন প্রশ্ন আসতে পারে, মনে কোশ্চেন জাগতে পারে, মনে কোশ্চেন আসতেই পারে যে এইটা 4 এর 5 i ক্যাপ 3 এর 5 j ক্যাপ এইটা কি করে একটা একক ভেক্টর হওয়া সম্ভব। এখন একক ভেক্টর কাকে বলে, একক ভেক্টর মানে হচ্ছে যার একটা দিক থাকবে আর যার মানটা হবে 1 1, সেটা হচ্ছে একক ভেক্টর। এখন এই ভেক্টরটা তো দেখে পরে আদৌ মনে হচ্ছে না যে এর মানটা হচ্ছে 1, শুধু i ক্যাপ যদি লেখা থাকতো শুধু i ক্যাপ তাহলে না হয় বুঝে যেত যে এর সামনে 1 আছে, একটা লেখার কোনো প্রয়োজন নেই, এর মানটা হচ্ছে 1, কিন্তু এর মান দেখে মনে হচ্ছে না এর মানটা 1, তাহলে আসলে এইটা কি করে একক ভেক্টর হলো, এর মানটা কিভাবে 1 হবে একটু দেখে নাও। আচ্ছা এই ছবিটা থেকে একটু কম্পেয়ার করে দেখো, কোন একটা ভেক্টর ছবিতে ওপি ভেক্টর সমান কত হবে, যা স্থানাঙ্ক টানাঙ্ক দেওয়া আছে, উদাহরণটা হচ্ছে 4 আর 3, তাহলে হবে 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, এটা হচ্ছে ওপি ভেক্টরটা ও থেকে p পর্যন্ত। আমি ভুলে যাব, শুধু দেওয়া আছে একটা ভেক্টর সমান হচ্ছে 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, ঠিক আছে, কোন একটা আর ভেক্টর সমান এটা, তাহলে এই ভেক্টরটার মান কত, মড অফ আর ভেক্টর সমান কত হবে, মড অফ আর ভেক্টর যা সূত্র, সেহেতু রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, রুট ওভার অফ x স্কয়ার মানে 4 এর স্কয়ার প্লাস y স্কয়ার মানে 3 এর স্কয়ার মানে 5। তাহলে কোন একটা ভেক্টর যদি এরকম হয় 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে তার মান হবে রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই চারটা স্কয়ার এই তিনটা স্কয়ার। তাহলে কোন একটা ভেক্টর ধরে নিচ্ছি s ভেক্টর সমান একক ভেক্টরটা বেরিয়েছিল সম্ভবত 4 এর 5, 4 এর 5 i ক্যাপ প্লাস 3 এর 5 j ক্যাপ, এইটা বেরিয়েছিল। যদি একটা ভেক্টর এইটা হয় তাহলে এই ভেক্টরটার মান কত হবে, মড অফ s ভেক্টর সমান কি হবে, r ভেক্টর এইটা হলে r ভেক্টরের মান হবে এরকম, s ভেক্টর এইটা হলে s ভেক্টরের মান কি হবে, রুট ওভার অফ i ক্যাপের আগে যেটা আছে 4 এর 5 তার স্কয়ার প্লাস j ক্যাপের আগে যেটা আছে 3 এর 5 তার স্কয়ার, দুটো স্কয়ার করে একবার যোগ করে দেখো না কত হচ্ছে, রুট ওভার অফ এটা হবে 16 25 প্লাস এটা হবে 9 25, যদি যোগ করো দুটোতে যোগ করলে কত হবে, লসাগু হচ্ছে 25, উপরে থাকবে 16 প্লাস 9 মানে 25, 25 আর 25 ক্যান্সেল করে গিয়ে আলটিমেটলি 1 করে থাকবে,
তার মানে s ভেক্টর যদি এইটা হয় তাহলে s ভেক্টরের মান হচ্ছে 1, সুতরাং এইটা হচ্ছে একটা একক ভেক্টর, একক ভেক্টর। ঠিক আছে?